ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আয়তে বলেছে কোনো বস্তুর বায়ুতে ওজন 20 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ওজন 5 গ্রাম, বস্তুর জলে ওজন হবে 15 গ্রাম, 20 বিয়োগ 5। দিয়ে দিয়েছে আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। তিনি এখানে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুতে বলেছে 2টি প্রোটন 3টি নিউট্রন যোগ করলে উৎপন্ন এক্স এর সংকেত কত হবে। তো এখানে হচ্ছে তোমার 12 মানে হলো প্রোটন সংখ্যা, আর 24 হচ্ছে ভর সংখ্যা, প্রোটন আর নিউট্রনের সমষ্টি। তার মানে 12টা প্রোটন 12টা নিউট্রন। এবার প্রোটন দুটো যোগ করলে 12 হয়ে যাবে 14, আর 3টে নিউট্রন যোগ করলে হয়ে যাবে 24 3 27। 4এতে বলেছে একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেওয়া হলো, বেলুনটি নিচে নেমে আসবে যেহেতু অক্সিজেন ভারী। 5 বলেছে প্রদত্ত যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হচ্ছে নাইট্রোজেন। 2 এর আয়তে বলেছে একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। 2 এতে বলেছে শুষ্ক বরফ কি। লিখবে শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। বরফ সাধারণ উষ্ণতা এবং চাপে তরলে পরিণত হয়, কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড সাধারণ উষ্ণতা ও চাপে সরাসরি গ্যাসে পরিণত হয় বলে এটি সাধারণ বরফের মতো কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না, এই জন্য একে শুষ্ক বরফ বলা হয়। তাহলে শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। 3এতে বলেছে একটা ধাতুর নাম লেখো যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। সোডিয়াম। 4এতে বলেছে ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত লেখো। তাহলে ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত হচ্ছে FeHCO3 5এ বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। মরুভূমির মরীচিকা একটি সৎ বিম্বের উদাহরণ, মিথ্যা, এটা অসৎ বিম্ব। 6এতে বলেছে বস্তু এবং সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে বস্তু এবং সমতল দর্পণ প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব হবে 10 সেন্টিমিটার, কারণ বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব সমান বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব। 7এ বলেছে 1 লিটার আয়তনে জলের ভর 1 কেজি হলে জলের ঘনত্ব হবে 1 কেজি পার লিটার। 3এর আয়তে দিয়েছে এগুলো 2 নম্বরের করে। আয়তে বলেছে একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে, কি কারণে ব্যাখ্যা করো। লিখবে আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রফল যত কম হবে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে সেটি অধিক পরিমাণ চাপ দিতে সক্ষম হবে। যেহেতু সূচের অগ্রভাগ খুব সরু আর তীক্ষ্ণ সেহেতু এর অগ্রভাগের ক্ষেত্রফল অত্যন্ত কম, ফলে বাইরে থেকে হাত দ্বারা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে সূচটিকে শরীরে ফোটালে এটি শরীরে সেই অংশে অধিক চাপ প্রয়োগ করে এবং অতি সহজেই শরীরে প্রবেশ করতে পারে। 2এতে বলেছে ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি কঠিন পদার্থের নাম। ঊর্ধ্বপাতিত হওয়া মানে সাধারণ ঘরের উষ্ণতায় রেখে দিলে বাষ্প হয়ে যায়, ইথার, অ্যালকোহল। 3এ বলেছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের 2টি পার্থক্য লেখো। আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ। আয়নীয় যৌগটা আগে বলছি। আয়নীয় যৌগ জলীয় দ্রবণে এবং গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। 1 2 এরা ধ্রুবীয় দ্রাবক মানে জলে দ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য। 3 হচ্ছে যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি। 4 এরা দ্রুত গতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 5 আয়নীয় যৌগের বন্ধন সুদৃঢ় নয় এবং এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। প্রকৃতি হচ্ছে সাধারণ উষ্ণতা, এরা কেলাসিত কঠিন পদার্থ। সমযোজী যৌগ। 1 হচ্ছে সমযোজী যৌগ কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না, ব্যতিক্রম HCl। দ্রাব্যতা, এরা ধ্রুবীয় দ্রাবক, জলে সাধারণত অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম, এরা ধীর গতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। সমযোজী যৌগের বন্ধন দৃঢ় আর বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। সাধারণ উষ্ণতায় এরা তরল বা গ্যাসীয় পদার্থ হয়। তো যে কোনো দুটো লিখে দেবে। 4এ বলেছে ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো আর অক্সিজেন গ্যাসের একটি শোষকের নাম লেখো। ঘরের তাপমাত্রায় হাইড্রোজেন পারঅক্সাইডে জলীয় দ্রবণে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যোগ করে অক্সিজেন পাওয়া যায়, এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 5এ বলেছে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। এই সংজ্ঞাটা লিখবে। পরম প্রতিসরাঙ্ক লিখবে শূন্যস্থান সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। ওর সাথে বলেছে যে এর মান 1 অপেক্ষা কম হয় না কেন। এই উত্তরটা লিখবে যে কোনো আলোকীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ c বাই ওই মাধ্যমে আলোর বেগ v। শূন্যস্থানে আলোর বেগ সর্বোচ্চ, যেহেতু কোনো পার্থিব বস্তুর বেগই শূন্যস্থানে আলোর বেগ অপেক্ষা বেশি হতে পারে না, তাই
ভি সবসময় সি এর থেকে স্মল হয় এবং মিউ সবসময় 1 এর থেকে বেশি হয়, অর্থাৎ পরম প্রতিসরাঙ্কের মান কখনোই 1 এর সমান বা 1 অপেক্ষা কম হওয়া অসম্ভব। 6 দিয়েছে সক্রিয় চারকোলের একটি ব্যবহার লেখো। সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার, এই যে ব্যবহার হচ্ছে, এক হলো চিনি শিল্পে চিনির অবাঞ্ছিত পদার্থকে অপসারণ করে সাদা চিনি তৈরি করতে, অর্থাৎ চিনি পরিশোধনে সক্রিয় অঙ্গার বা সক্রিয় চারকোলের অধিশোষণ ধর্মকে কাজে লাগানো হয়। 2 হচ্ছে গ্যাস মুখোশ তৈরিতে এবং কালো রং তৈরি করতে সক্রিয় চারকোল ব্যবহৃত হয়। আর এর সাথে আছে গ্রাফিনের একটি প্রয়োগ লেখো। গ্রাফিনের ব্যবহার হচ্ছে সাম্প্রতিককালে আবিষ্কৃত কার্বন পরমাণু দ্বারা গঠিত এক বিশেষ ধরনের রূপভেদ হলো গ্রাফিন। ন্যানো প্রযুক্তিতে গ্রাফিনের নানা প্রয়োগ থাকতে পারে বলে গবেষণা চলছে। চারে আসি, চারের আয়তে দিয়েছে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে সালফিউরিক ব্যবহার করা হয় না কেন? লিখবে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড তৈরিতে লঘু HCl এর পরিবর্তে লঘু নাইট্রিক ব্যবহার করলে আচ্ছা, আমাদের লঘু সালফিউরিক কেন ব্যবহার করা হয় না বলেছে, এইটা লিখবে। এই যে লঘু সালফিউরিক ব্যবহার করলে প্রথমে অল্প পরিমাণ CO2 উৎপন্ন হবে, কিন্তু পরে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, কারণ মার্বেল পাথরের সঙ্গে লঘু সালফিউরিকের বিক্রিয়া অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়, যা মার্বেল পাথরের উপর আস্তরণ সৃষ্টি করে, ফলে অ্যাসিড মার্বেলের সংস্পর্শে আসতে পারে না, বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এইখান থেকে এইটুখানি লিখবে। ওর সাথে আছে একটি উভধর্মীয় অক্সাইডের নাম এবং সংকেত লেখো। এই যে উভধর্মীয় অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক ধাতু অক্সিজেনের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মীয় অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3, জিঙ্ক অক্সাইড ZnO। 4-2 বলেছে হাইড্রোজেন গ্যাস থেকে কিভাবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে। লিখবে সাধারণ উষ্ণতা এবং চাপে হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাস কোনো বিক্রিয়া করে না। রাসায়নিক শিল্পে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহাচুর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়। ওর সাথে রয়েছে টেফলনের একটি ব্যবহার লেখো। টেফলনের ব্যবহার হচ্ছে ননস্টিক বাসনপত্র। টেফলনের রাসায়নিক সক্রিয়তা খুব কম হওয়ায় ক্ষয়কারী রাসায়নিক পদার্থ রাখার পাত্র তৈরিতে ব্যবহার করা হয়, বা এটা দিয়ে তৈরি করা হয়। 3 বলেছে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন। লিখবে পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দর্শকের চোখে পৌঁছায়, তাই দর্শক হলে যে কোনো জায়গা থেকে ছবি সমান উজ্জ্বল দেখে। সাদা পর্দা আলোর সমস্ত অংশে প্রতিফলিত করে, কোনো অংশই শোষণ করে না, ফলে ছবির রঙেরও কোনো পরিবর্তন ঘটে না, তাই পর্দার উপর ছবিটি খুবই উজ্জ্বল দেখায়। ওর সাথে রয়েছে দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আয়না দুটির মাঝে একটা বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা যদি n হয়, তাহলে 360 ডিগ্রি ভাজিতক 60 মানে 6টি প্রতিবিম্ব তৈরি হবে। 4 বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখো। এই যে বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে সিদ্ধান্তে পৌঁছেছিলেন। 1 হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। 2 পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে। তিনি এই ভারী অংশের নাম দিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। 3 হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। 4 হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানান বৃত্তাকার পথে ঘুরছে। ওর সাথে বলেছে নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে কিভাবে, এইটা লিখবে। নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে, এর কারণ এখানে নিউক্লিয় বল নামে একটি শক্তিশালী আকর্ষণ বল কাজ করে, যেটি বিকর্ষণ বল অপেক্ষা অনেক জোরালো। 5 দিয়েছে 500 গ্রাম ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ সৃষ্টি হবে। F সমান হচ্ছে ma, তাহলে A সমান হবে F/m। তাহলে আমাদের ত্বরণ হচ্ছে প্রযুক্ত বল বাই ভর। তো ভর এখানে 500 গ্রাম আছে, 500 গ্রাম মানে আমরা লিখতে পারি 500 গ্রাম মানে 1000 দিয়ে ভাগ করলে 1/2 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বল হচ্ছে 10 নিউটন, তাহলে 10 ভাজিতক 1/2, তার মানে হচ্ছে 10 গুণ 2 মানে 20
মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। 500 গ্রামটাকে কেজিতে নিয়ে যাবে, আর এটা 10 নিউটন আছে, তাহলে F বাই এম, F হচ্ছে বল 10 নিউটন, M হচ্ছে 1/2 কেজি, তার মানে 10 ভাজিতক 1/2, তার মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। 6তে বলে আচ্ছা, এর সাথে আছে খুব অমসৃণ কাগজে লিখতে অসুবিধা হয়। এই খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় কেন? ঘর্ষণ বল কম থাকার জন্য লিখতে অসুবিধা হয়। 6তে বলেছে মূলক কাকে বলে? লিখবে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় মূলক বা র্যাডিক্যাল। তাহলে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলে মূলক বা র্যাডিক্যাল। এর সাথে আছে একটা সমযোজী এক বন্ধনে কয়টি ইলেকট্রন উপস্থিত থাকে? এই যে এক বন্ধন মানে হচ্ছে একটা বন্ড মানে এক জোড়া ইলেকট্রন, এক জোড়া মানে দুটি, তাহলে দুইটি ইলেকট্রন উপস্থিত থাকে। আর পদার্থের বলেছে প্লাজমা দশায় উপাদানগুলি কি কি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা দশার উপাদান হচ্ছে পরমাণু, নিউক্লিয়াস আর ইলেকট্রন। এবারে আসি লাইফ সায়েন্সের। একের আইতে বলেছে রাইবোজোম তৈরি হয় নিউক্লিওলাস থেকে। 2 থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 3 ভেসোপ্রেশন করিত হয় পিটুইটারি গ্রন্থ থেকে। 4 ওশিয়ানিয়ার বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের 5%। 5 পিপেরাইন নামক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় গোলমরিচে। 2-এ আসি। 1 নম্বরের আইতে বলেছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। 2 বলেছে কোন প্রকার অণুজীব মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? আদ্য প্রাণী। 3 বলেছে ইনসুলিন হরমোন দেহে উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে? এই যে অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ বা পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। তাহলে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে ও যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। 4-এ দিয়েছে তারা মাছের গমন অঙ্গের নাম নালীপথ বা টিউবফিট। 5 বলেছে বাঁশ কি প্রকৃতির উদ্ভিদ? লিখবে বাঁশ এক ধরনের বহুবর্ষজীবী নিরেট পর্ব ও ফাঁপা পর্ব মধ্যযুক্ত চিরসবুজ উদ্ভিদ। 3-এর আইতে বলেছে মশলা আমাদের কি কি কাজে লাগে? মশলা আমাদের কি কাজে লাগে? 1 হচ্ছে জলখাবারে স্বাদ আনতে সাহায্য করে। 2 সংরক্ষক রূপে আচার, চাটনি ইত্যাদিতে কাজ করে। 3 লালা রসের ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে। 4 মুখগহ্বরকে ক্ষতিকারক জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। 2-এ দিয়েছে শীতঘুম কি? শীতঘুম কি লিখবে যে অত্যধিক শীতের সময় শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের দেহের বিপাক ক্রিয়ার হার কমে যায় বলে কয়েক প্রকার প্রাণীদের হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায়। এই সময় তারা চলাফেরা করে না, নিষ্ক্রিয় অবস্থা থাকে। একেই বলে শীতঘুম বা হাইবারনেশন। ওর পরে রয়েছে অ্যালগাল ব্লুম কি? অ্যালগাল ব্লুম কাকে বলে? জলাশয়ের রাসায়নিক সার এবং জৈব পদার্থযুক্ত বর্জ্য পদার্থ মিশলে জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা খুব বেড়ে যায়। এই সময় জলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই ঘটনাকে অ্যালগাল ব্লুম বলে। 4-এতে দিয়েছে বায়োলুমিনেসেন্স বলতে কি বোঝো? লিখবে সমুদ্রের গভীরে সূর্যালোক প্রবেশ না করলেও সমুদ্রের 200 থেকে 1000 মিটার গভীরতায় থাকা কিছু প্রাণী নিজেদের মধ্যে জৈবনিক চাহিদা পূরণের জন্য যে পদ্ধতিতে দেহের কোনো বিশেষ গ্রন্থি বা অঙ্গ থেকে উত্তাপবিহীন আলো উৎপন্ন করে তাকে বায়োলুমিনেসেন্স বলে। বায়োলুমিনেসেন্স শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ বায়োস জীবিত, ল্যাটিন শব্দ লুমেন আলো। বায়োলুমিনেসেন্স কথার অর্থ হলো জীব থেকে প্রাপ্ত আলো। 5-এ বলেছে মিথজীবিতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। লিখবে দুটি ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকার ধর্মকে মিথজীবিতা বলে। উদাহরণ উদ্ভিদের মধ্যে ছত্রাক আর শৈবাল মিলিতভাবে লাইকেন গঠন করে বেঁচে থাকে। এক্ষেত্রে ছত্রাক শৈবালকে জল ও খনিজ লবণ সরবরাহ করে, আর শৈবাল খাদ্য তৈরি করলে ছত্রাক তা শোষণ করে। আর প্রাণী হচ্ছে জাপ পোকা বা এফিড, গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ হানিডিউ ত্যাগ করে। এই হানিডিউ খাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে এবং তাদের শত্রুর হাত থেকেও রক্ষা করে। 6-তে দিয়েছে অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? লিখবে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়।
সাথে দিয়েছে জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন বলে। লিখবে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায় যেমন ভয়, রাগ, মানসিক আবেগের সময় অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহের হৃদস্পন্দনের হার, রক্ত প্রবাহের গতিবৃদ্ধি, তারারন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক ঘর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বাড়িয়ে দিয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে এবং চাপ মুক্ত হতে সাহায্য করে। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে বলে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন হরমোন বলে। 8 বলেছে অণুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে মোট 6টা আছে, তো প্রথম থেকে দুটো লিখে দেবে। এক হচ্ছে পৃথিবীর প্রায় সর্বত্র এদের পাওয়া যায়, গরম মরুভূমি, মেরু অঞ্চলের বরফের স্তূপে, নোনা জলে, জলাভূমিতে, উষ্ণ প্রস্রবণে, এমনকি অন্য জীবেদের ভেতরেও মানুষের খাদ্যনালী, উইপোকার খাদ্যনালীতে থাকতে পারে। 2 হচ্ছে অধিকাংশ অণুজীবেদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। আবার ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী অণুজীবরা কম অক্সিজেন ঘনত্ব বেঁচে থাকতে পারে। পরিবেশের কোনো কোনো স্থানে অক্সিজেনের ঘনত্ব ওটা লেখার দরকার নেই, থাকতে পারে এই পর্যন্ত। 3 হচ্ছে এদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুব গুরুত্বপূর্ণ। 4 অন্ধকার জায়গাটা তাড়াতাড়ি বাড়ে, সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে কোনো কোনো অণুজীব মারা যায়। 5 এদের কেউ কেউ পচা গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে, আবার অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে এবং ওই জীবদেহের নানা অঙ্গ, তরল বা কলাকোষ থেকে বেঁচে থাকার খাদ্য সংগ্রহ করে, আবার কেউ কেউ নিজের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। এরপরে 6 পয়েন্টটা দেবে যে সাধারণত বেশিরভাগ অণুজীব 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাড়াতাড়ি বাড়ে এবং বেঁচে থাকে, তবে কোনো কোনো অণুজীব -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরেও বেঁচে থাকতে পারে। কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি বংশ বৃদ্ধি করে। নানান উষ্ণ প্রস্রবণের জলে এবং গভীর সমুদ্রে গরম জল বেরোবার উৎসের কাছাকাছি থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো যে কোনো দুটো লিখে দেবে। 4 আসি। 4 আয়তে বলেছে বাতাসে ওড়া এবং ভেসে থাকার জন্য পাখিদের দেহের কোষীয় গঠনে কিরকম পরিবর্তন দেখা যায়। এই পয়েন্টটা লিখবে যে বায়বীয় পরিবেশে উঠতে এবং ভেসে থাকতে সক্ষম প্রাণীদের মানে অর্থাৎ পাখিদের লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের প্রয়োজনে অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে। খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার প্রয়োজনে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যার আধিক্য চোখে পড়ে। আর পাখিদের দ্রুত ডানা ঝাপটানোর প্রয়োজনে ডানা সংলগ্ন পেশি কোষে এত সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে যে তারা একত্রিত হয়ে প্রায় কেলাসাকার গঠন সৃষ্টি করে। 2 বলেছে ভ্যাকসিনের সঙ্গে অনাক্রমতার সম্পর্ক কি? এটা লিখলে হবে যে রোগ সৃষ্টিকারী কোনো জীবিত অণুজীব বা মৃত অণুজীব বা অণুজীব নিঃসৃত পদার্থ কার্যহীন করে মানব দেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করানো হয়, যা পরবর্তীকালে ওই রোগের বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করতে সক্ষম হয়। এই ঘটনাকে বলা হয় ভ্যাকসিনেশন, আর প্রবিষ্ট বস্তুটিকে বলা হয় ভ্যাকসিন। যেমন হচ্ছে পোলিও ভ্যাকসিন, যক্ষা রোগের ভ্যাকসিন, টাইফয়েড রোগের ভ্যাকসিন। 3 দিয়েছে অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? লিখবে উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে নানা নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে। আর নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। এই পয়েন্টটা দেবে এখান থেকে এতটা। 4 বলেছে জীবন কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো। জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলি হচ্ছে: 1 আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 3 সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো। 4 সমস্যা দূর করা, সমস্যাটাকে চেনা, তার সমাধানের নানা উপায়গুলিকে বিচার করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা। 5 সৃজনশীল চিন্তা, নাচ, গান, সাঁতার, ছবি আঁকা, খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করা। 6 পারস্পরিক সংযোগ স্থাপন, অন্যের কথা ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করা। কি বলবো যেমন গুরুত্বপূর্ণ, কিভাবে বলবো সেটারও অনুশীলন করা। 7 পারস্পরিক সম্পর্ক, পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু, অন্যান্য মানুষজনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। 8 হচ্ছে সমানুভূতি, অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে
তার অনুভূতিগুলিকে বোঝা ও প্রকাশ করা। 9 হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ, মনের উপর তৈরি হওয়া চাপগুলোকে চিনে কিভাবে সেগুলোকে কমানো যায় তার অনুশীলন করা। 10 হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ, নিজের বিভিন্ন অনুভূতিগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং যথাযথভাবে তা প্রকাশ করা। 5 দিয়েছে জনন গ্রন্থি থেকে ক্ষরিত হয় দুটি হরমোনের নাম এবং কাজ লেখো। লিখবে যে জনন গ্রন্থি ছেলে এবং মেয়েদের শরীরে ভিন্ন ধরনের জনন গ্রন্থি থাকে। মেয়েদের শরীরে জনন গ্রন্থির নাম হলো ডিম্বাশয়। এখান থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই যে ইস্ট্রোজেন হচ্ছে হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে। পুরুষের শরীরে ইস্ট্রোজেন পাওয়া যায়, তবে স্ত্রী দেহের চেয়ে কম পরিমাণে। স্ত্রী দেহ টেস্টোস্টেরন পাওয়া যায় পুরুষের চেয়ে কম পরিমাণে। আর ছেলেদের হচ্ছে জনন গ্রন্থির নাম শুক্রাশয়, এখান থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফদাড়ি বের হয়, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বরে ভাঙন ঘটে, গলার স্বর ভারী হয়। 6 দিয়েছে সামুদ্রিক জল আম্লিক হয় কিভাবে, এতে সামুদ্রিক পরিবেশের কি কি ক্ষতি হয়। এই দুটো উত্তর লিখবে যে সমুদ্রের জলের অম্লতা মানে আম্লিক হয় কিভাবে। বায়ুমণ্ডলে মানুষের বিভিন্ন কাজের ফলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বেশিরভাগই সমুদ্রের জলে শোষিত হয়, ফলে সমুদ্রের জলে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে আর সমুদ্রের জলের অম্লতা বাড়ছে। কি অসুবিধা হচ্ছে, অম্লতা বৃদ্ধির ফলে সমুদ্রের জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই মাছ, স্কুইড, অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণীদের শ্বাসকার্যে অসুবিধা তৈরি হয়। এছাড়া কাঁকড়া, লবস্টার, শামুক প্রভৃতি সামুদ্রিক প্রাণীদের ক্যালসিয়াম কার্বনেটের খোলক আম্লিক সমুদ্রের জলের সংস্পর্শে নষ্ট হয়ে যায়। 7 দিয়েছে উত্তরবঙ্গের বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এই যেখানে দিয়েছে উত্তরবঙ্গের বনভূমির হ্রাসের ফলে কি সমস্যা হবে, এটা দেবে এই যে উত্তরবঙ্গের বনভূমির সংকট। এক হচ্ছে চা বাগান বৃদ্ধির ফলে বনভূমির আয়তন ক্রমশ কমে যাচ্ছে, এর ফলে বনে প্রাকৃতিক খাবারের অভাব ঘটছে। খাবারের সন্ধানে চিতাবাঘ প্রায় লোকালয়ে চলে আসে এবং হাঁস মুরগি এমনকি মানুষ পর্যন্ত জখম করে। 2 জঙ্গল ও জলাভূমির অভাবে গন্ডারের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। 3 রেল লাইন বসানোর জন্য বিস্তীর্ণ বনভূমি নষ্ট করা হয়েছে, ফলে হাতির সঙ্গে ট্রেনের ও মানুষের সংঘাত দিনের পর দিন বেড়ে চলেছে। 4 বনভূমির প্রাকৃতিক উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে যাওয়ার ফলে বুনো মহিষ, এশিয়ার বুনো গাধার সংখ্যাও বর্তমানে তীব্র সংকটের মুখে পড়েছে। 5 বনভূমির হ্রাস ও জলবায়ু পরিবর্তনের ফলে পাখি ও কীটপতঙ্গের সংখ্যাও কমতে শুরু করেছে। 8 দিয়েছে কি কি প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়। এই যে কি কি প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়, এক হচ্ছে কাঠ, খুঁটি, আসবাবপত্র, জানলা দরজা, কাঠের ফ্রেম, পাটাতন, নৌকা, জাহাজের জেটি, সেতু প্রভৃতি তৈরি করার জন্য শক্ত এবং টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে। গাছ থেকে কাটার সময় কাঠের রং হালকা এবং কাঠ কেটে ফেলে রাখলে গাঢ় বাদামি রঙের হয়ে যায়। নির্মাণ কাজে এই কাঠের চাহিদা আছে, কিন্তু এই কাঠ পালিশ করার উপযোগী নয়। 2 হচ্ছে পাতা। উত্তর আর পূর্ব ভারতে শাল গাছের শুকনো পাতা দিয়ে থালা, বাটি, ঠোঙা তৈরি করা হয়, গ্রামাঞ্চলে জ্বালানি হিসাবে ব্যবহার হয়। ব্যবহৃত শালপাতা বা শালপাতার থালা গরু ছাগলের খাবার। 3 হচ্ছে আঠা। শাল গাছের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, যা ধূপ তৈরিতে, কাঠের জোরের স্থানে প্রলেপ দেওয়ার কাজে, জুতো পালিশ অন্যান্য কাজে লাগে। 4 রজন। গুড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরির কাজে লাগে। 5 ট্যানিন। ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে ব্যবহৃত হয়। আর 6 হচ্ছে শাল বীজ। বীজ থেকে নিষ্কাশিত তেল প্রদীপ জ্বালাতে, রান্নার কাজে এবং চকোলেট প্রস্তুত করার কাজে লাগে। 9 দিয়েছে নিমের ঔষধি গুণগুলি লেখো। লিখবে 1 হচ্ছে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। 2 ভাইরাস জনিত মহামারী এবং বাতে নিম বীজ কাজে লাগে। 3 কানের ব্যথায়, দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করা হয়। 4 নিম গাছের মূল বা কাণ্ডের ছাল আর পাতা থেকে তেতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটা বারে বারে ফিরে আসা জ্বর সারাতে কাজে লাগে। নানা রকম চর্মরোগ সারাতে এটি ব্যবহার করা হয়। 5 বর্তমানে বহু প্রসাধনী জিনিস নিমজাত পদার্থ ব্যবহার করা হয় প্রসাধনী জিনিসে। 6 কীটনাশক ওষুধ হিসাবেও নিম তেলের ব্যবহার আছে। 7 নিম গাছের পাতা আর মূলের অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক ক্ষমতা স্বীকৃত। 8 নিমের তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে, যকৃতের কাজ করার ক্ষমতা বাড়াতে, রক্তকে পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়। 9 এছাড়া নিমজাত দ্রব্যের ব্যাকটেরিয়া, ছত্রাক আর পরজীবী কৃমি প্রতিরোধী গুণ আছে। 10 বলেছে ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো।
লিখবে যে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। এই ধরনের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে, যেমন অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ভূপ্রাকৃতিক দৃশ্য। আর একটা হচ্ছে যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থান, যেমন চিড়িয়াখানা বা প্রাণী হলে চিড়িয়াখানা আর উদ্ভিদ হলে বোটানিক্যাল গার্ডেনে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। এই সংরক্ষণকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়ে থাকে। এই বিশেষত অণুজীব এবং উদ্ভিদের জিন, কোষ, কলা, বীজকে গবেষণাগারে সংরক্ষণ করে রাখা হয়।